দল মত নির্বিশেষে তারা রাজপথে আন্দোলন করছেন। বাংলাদেশে একটা যে মারাত্মক জঘন্য কুপ্রথা কোটা নামক একটা জিনিস চালু ছিল দীর্ঘদিন ধরে, সেটির বিরুদ্ধে তারা আন্দোলন করে যাচ্ছেন। আপনারা জানেন যে 2018 সালে সেই কোটা বিরোধী আন্দোলন, যেটা যখন গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনের পরে বাধ্য হয়ে সরকার একটা পরিপত্র জারি করে এই কোটা প্রথাকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করেছিল। আপনারা জানেন যে বাংলাদেশের একটা সংবিধান আছে, যেই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার মাধ্যমে আমরা এই সংবিধানটা অর্জন করেছিলাম। মুক্তিযুদ্ধ হয়েছিল একটা অঙ্গীকারের ভিত্তিতে। সেই অঙ্গীকারটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি ন্যায়পরায়ণ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা। বৈষম্যহীন যে রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিলেন। সেই জীবন দেওয়ার পরে আমরা একটা সংবিধান পেলাম, যেখানে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, এবং আর্টিকেল 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন। তবে সেইখানে কিছু প্রোভাইসও যুক্ত করা হয়েছে, বিশেষ করে ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য পিপল বা সমাজের অনগ্রসর ব্যক্তি বা পঙ্গু ব্যক্তি বা এই জাতীয় যাদের একেবারেই কোটা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এই জায়গাতে আসার সুযোগ নেই, তাদের ব্যাপারে বিশেষ বিধান প্রয়োগের ব্যাপারে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। 2018 সালে কোটা বাতিলের মাধ্যমে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সরকার আসলে এই সমস্যাটাকে জিইয়ে রেখেছিলেন। কারণ একটা পরিপত্র জারি করা তো এটার সমাধান নয়। সরকারের উচিত ছিল পার্লামেন্টে এই ব্যাপারে সুস্পষ্ট আইন প্রণয়ন করা। বাংলাদেশের লেজিসলেচার বা আইন প্রণয়নকারী যে সংসদ, যার কাজ হচ্ছে রাষ্ট্রের কোন জায়গায় কি আইন প্রণয়ন করা প্রয়োজন, সেই ব্যাপারে তারা বিচার বিশ্লেষণ করে আইন প্রণয়ন করবেন। সেই আইন প্রণয়নের জন্য আজকের যুবকেরা, তরুণেরা, মেধাবীরা তারা আন্দোলন করছেন যে আমাদের এই কোটা প্রথাকে চিরতরে বাতিল করে শুধুমাত্র পঙ্গু বা বিশেষভাবে ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য পিপলের জন্য 5%-এর অধিক নয় এমন কিছু কোটা রেখে একটা আইন প্রণয়ন করা হোক। কিন্তু বাস্তবতা হচ্ছে অতীতেও এই সরকার বিভিন্ন সময়ে ছলে বলে কৌশলে আন্দোলনকে দমানোর জন্য নানান ধরনের হাতিয়ার ব্যবহার করে। প্রথম হাতিয়ার হচ্ছে, তিনি বলছেন যে যারা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা নাকি রাজাকার। একজন প্রধানমন্ত্রী হয়ে এই ধরনের বালখিল্যসুলভ কথাবার্তা কিভাবে তিনি বলতে পারেন, এটা জাতির সবচাইতে বড় জিজ্ঞাসা। আজকে আপনি বলতে পারেন না অমুকে রাজাকারের সন্তান, তাকে আমি চাকরি দেব না, অমুকে মুক্তিযোদ্ধার সন্তান, তাকে চাকরি দেয়া হবে। কোনো রাষ্ট্রের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সংগ্রাম কাউকে বিশেষ সুবিধার জন্য হয়নি। যারা 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন, তারাও কেউ কখনো এই কল্পনা করেননি যে তাদের রক্তে অর্জিত যে রাষ্ট্রটা হতে যাচ্ছে সেইখানে এই ধরনের বৈষম্য তৈরি করা হবে। বলা হবে যে অমুকের সন্তান হলে চাকরি পাবে, তমুকের সন্তান হলে পাবে না। গণতান্ত্রিকভাবে একটা সংবিধান এখনও আছে, সেই রকম একটা দেশের প্রধানমন্ত্রী কি করে বলে রাজাকারের ছেলেকে চাকরি দেওয়া যাবে না? আপনি রাজাকারের ছেলেকেও চাকরি দেবেন না, দেওয়া দরকার নেই। মুক্তিযোদ্ধার ছেলেকেও চাকরি দেওয়ার দরকার নেই। চাকরি আপনি দেবেন মেধার ভিত্তিতে। যে যুবক পরীক্ষায় তার মেধা, তার দক্ষতা অনুযায়ী এই প্রজাতন্ত্রের যে চাকরিতে তাকে নিয়োগ দেওয়ার জন্য আহ্বান করা হবে, সেইটার জন্য সে যোগ্য হলে তাকে আপনি দেবেন। তা আপনি দেখবেন না সে মুক্তিযোদ্ধার ছেলে নাকি রাজাকারের ছেলে, কালো মানুষের ছেলে না সাদা মানুষের ছেলে, হিন্দুর ছেলে না বৌদ্ধর ছেলে। দেখুন, এই একই রকম বৈষম্যের রাষ্ট্র ছিল একসময় আমেরিকা। মার্টিন লুথার কিংয়ের সেই অবিসংবাদিত বক্তৃতা যে আমি এমন একটা সমাজ দেখতে চাই যেদিন আমার কালো সন্তানটি একজন সাদা মানুষের সন্তানের সাথে একই টেবিলে বসবে, সেদিন তাকে বিচার করা হবে তার কন্টেন্টস অফ দেয়ার ক্যারিয়ার এবং ক্যারেক্টার, কন্টেন্টস অফ দেয়ার ক্যারেক্টার, নট উইথ দি কালার অফ দেয়ার স্কিন, যে তার চামড়াটা সাদা না কালো সেইটার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে না, কিন্তু তাকে বিবেচনা করা হবে তার গুণাবলী, চরিত্র এবং যোগ্যতা দিয়ে। একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেজন্য। সেই রকম একটা আজকের 20 শতাব্দীতে এসে এইরকম একটা স্বাধীন সার্বভৌম দেশে প্রধানমন্ত্রী যখন বলেন অমুকের সন্তান হলে চাকরি দিব না ও তমুকরে দেব, এইটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করি। চলমান যে কোটা বিরোধী আন্দোলন আছে, যে তরুণেরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, তারা বাংলাদেশের এই গোটা জাতির চোখ আসলে উন্মোচন করেছেন। আমি বিশ্বাস করি এই আন্দোলনের পেছনে, এই আন্দোলনের জন্য গোটা জাতির সমর্থন প্রয়োজন। আজকে যে তরুণেরা সংগ্রাম করছে
তাদেরকে একসময় বলা হলো যে তোমরা পরীক্ষার জন্য কি পড়াশোনার টেবিলে ফিরে যাও। তারা বলেছেন, সঠিকভাবেই বলেছেন, যে পড়াশোনার টেবিলে ফিরে গিয়ে কী লাভ হবে? আমার মেধা তো চাকরির ক্ষেত্রে আমাকে কোনো সাহায্য করছে না, এই রাষ্ট্র তো আমার মেধার মূল্যায়ন করছে না, রাষ্ট্র মূল্যায়ন করছে কোটাকে। সেই জন্য এই ছেলেদেরা যখন যে একটা যুক্তিসঙ্গত আন্দোলন করছে, বাংলাদেশের নাগরিকদের প্রত্যেকের উচিত এই সন্তানদের পিছনে এসে দাঁড়ানো, তাদের সমর্থন দেয়া। যখন এই রকম একটা যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা, মাস্তান, অস্ত্র ব্যবহার করে তাদেরকে হত্যা করা, আহত করার চেষ্টা করছে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব। কারণ তার সন্তানের অধিকারের সাথে জড়িয়ে আছে। এইখানের সাথে কোনো রাজনীতি নেই, এটার পেছনে কোনো রাজনৈতিক বক্তব্য নেই, সরকার উৎখাত বা উচ্ছেদের কোনো প্রশ্ন নেই। এটা আমার অধিকারের প্রশ্ন। আমার সন্তান, আমার জন্ম 71 সালের পরে হয়েছে, আমার সন্তান চাকরি করতে যাবে, সে পাবে না এজন্য যে তার বাবা মুক্তিযুদ্ধ করেনি। তার বাবার তো মুক্তিযুদ্ধ করার সুযোগ ছিলই না, মুক্তিযুদ্ধের সময় সে জন্মায় নেই। তার মানে পরবর্তী জেনারেশন যারা বাংলাদেশে জন্মেছে তাদের চাকরি করার কোনো অধিকার থাকবে না। একবার যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বংশানুক্রমে একটা রাষ্ট্র শাসন করবে। এইটা কোনো সভ্য রাষ্ট্রের ভাষা হতে পারে না, এবং এইটা কোনো আদালতের কাছে গিয়ে সমাধানের যোগ্য নয়। আদালতের কাছে গিয়েছেন, আদালতের ক্ষমতা আছে, আদালতের দায়িত্ব আছে, যেটুকু বিচার করে সেটা করবেন। আমরা ওই প্রসঙ্গের কথা বলছি না, আমরা বলছি প্রশাসনের কাজ কি, নির্বাহী বিভাগের কাজ কি, দেশের জন্য প্রয়োজনীয় কি আইন বানাবেন সেটা পার্লামেন্টে তারা তুলে ধরবেন, পার্লামেন্ট সেই ধরনের আইন বানাবে। আমরা পার্লামেন্টকে বলছি যে এই 300 জন সঙ্গের মতো পার্লামেন্টে বসে আছেন, আপনারা কি বুঝেন না রাষ্ট্রের কি সমস্যা হচ্ছে? কিভাবে এই রাষ্ট্র মেধাহীন হয়ে যাচ্ছে ক্রমাগত। প্রত্যেকটা সেক্টরে কি ধরনের দুর্বৃত্তরা চাকরি পেয়ে বসে আছে। প্রত্যেকটা সেক্টরের আপনি প্রধানদেরকে ধরেন, তাদের ঘর থেকে টাকা বের হয়, তাদের দুর্নীতি বের হয়। বেনজির একসময় BCS পাশ করেছিল, তার কি পরিণাম হচ্ছে বা তার কাছ থেকে কি পাচ্ছে জাতি, এটা গোটা জাতি দেখছে। এই জায়গায় সৎ মেধাবীরা যাতে চাকরি পায় সেজন্য আইন প্রণয়নের দায়িত্ব পার্লামেন্টের। পার্লামেন্ট তামাশা দেখছে বসে বসে। যে নির্বাহী বিভাগের কাজ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, তারা তামাশা দেখছে। তারা বন্দুকটা আদালতের কাঁধে রাখতে চায় যাতে আদালতকে বিতর্কিত করা যায়। আমি মনে করি যে তারা এই কোটার বিষয়টাকে আদালতে নিয়ে গিয়ে আদালতকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আদালত একটা রাষ্ট্রের মানুষের শেষ আশ্রয়স্থল, তাকে বিতর্কিত করা যাবে না। তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে যে বিষয়টা রাজনৈতিকভাবে সমাধান করা যায়, যে বিষয়টা সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের, যে বিষয় সমাধানের দায়িত্ব পার্লামেন্টের, সেই বিষয়ে আপনি কেন কোর্টে নিয়ে যাচ্ছেন? এইটা হচ্ছে অসৎ উদ্দেশ্যের সরকার এটাকে কোর্টের দিকে ঠেলে দেয়, যাতে করে এই ব্যাপারে প্রতিবাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করা যায়। এটা কূটকৌশল। কিন্তু বাংলাদেশের আজকের জেনারেশন তারা আগের জেনারেশনের চেয়ে অনেক বেশি খবর রাখেন, তারা মেধাবী, তারা এগুলো বুঝেন। সুতরাং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি মনে করি এই যৌক্তিক আন্দোলনের পরিণতি পাওয়া উচিত। পার্লামেন্টের উচিত এই বিষয়ে আইন পাশ করে এই বিষয়টির সমস্যার চিরস্থায়ী সমাধান করার। এই ব্যাপারে এই আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছে, একটি ছেলেকেও যদি এই মামলায় গ্রেপ্তার করা হয়, আমরা তার বিরুদ্ধে পার্টি হিসাবে, আইনজীবী সংগঠন হিসেবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং এবি পার্টি লয়ার্সের পক্ষ থেকে আমরা জাতির কাছে আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি। এই মামলায় কোটার বিরোধী আন্দোলন করতে গিয়ে যেসব ছাত্র আসামি হবেন এবং মামলার শিকার হবেন, তাদের আইনগত সকল সহযোগিতা এবি পার্টি লয়ার্স তাদের প্রদান করবে বিনামূল্যে, বিনা ফিসে। এবং এইটার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। সবশেষে আজকে এই জাতির সামনে এবি পার্টি লয়ার্স মনে করে যে এই জাতি একটা গভীর সংকটের মধ্যে পড়ে আছে, কারণ একটা মূল্যবোধের জায়গায় তারা বুঝতেই পারে না যে কোটা পদ্ধতিটা আসলে কি এবং আসলে রাষ্ট্র এবং সংবিধানের মূল্যবোধটা কোথায়। সেই কারণেই প্রধানমন্ত্রীর মতো পদে থেকে তারা বলতে পারেন যে তার ছেলে হলে চাকরি দিব, তার ছেলে হলে চাকরি দেব না। পিতা যদি দোষী হয়ও তার দোষের কারণে পুত্রকে দায়ী করতে পারবেন না। এটা পৃথিবীর ইউনিভার্সাল আইন, ইউনিভার্সাল নিয়ম, কনস্টিটিউশন, মূল্যবোধ সব কিছুর ধারণা। সেই জায়গায় আপনি থার্ড জেনারেশন, নাতি পুতি চতুর্থ জেনারেশনে এসে বলছেন তোমার বাপ ওইটা করেছিল তাই তোমাকে চাকরি দেব না, তোমার বাপ একটা পুণ্য করেছিল তার জন্য তুমি আজীবন সুবিধা পাবে। এইটা কোনো সভ্য রাষ্ট্রেরই ভাষা না, গণতন্ত্রের তো নয়, সংবিধানের তো নয়। এই প্রেক্ষাপটে এবি পার্টি লয়ার্স আজকে বাংলাদেশের রাজপথে হাজারো লাখো তরুণ যুবকের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করছি, তাদেরকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি। তাদের যত আইনগত সমস্যা হবে সেগুলোর জন্য আমরা তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ, আমার বাংলাদেশ পার্টি লয়ার্স জিন্দাবাদ।